যদি বলে জামাতের কাউকে যে তুমি অমুককে খুন করে আসো, সে কি সাথে সাথে খুন করলে বিএনপিটি কি সব দোষ হবে? তার কি নিজস্ব বিবেক, নিজস্ব অবস্থান, নিজস্ব আপনার নিজস্বতা যেটা বোঝায় সেটা কি থাকবে না? এই আদেশটাকে সম্মানিত আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাইরে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করা হয় এবং বলা হয় এটা একটা অন্তহীন প্রতারণার দলিল। সরকার কি গণভোটের রায়কে অস্বীকার করছে বা এটি মানব না, এ ধরনের কোনো অবস্থানে কি আসলে আছে? যদি মুক্ত গণমাধ্যম না থাকে, তাহলে সঠিক তথ্য না পেলে পরে আপনি একজন সুন্দরভাবে বেড়ে ওঠারও ক্ষেত্রে কিন্তু অনেক বাধাগ্রস্ত হবেন। ঘুরে ফিরে আসলে আজকে দিনভর যে খবরগুলো শিরোনাম হয়েছে সেটি প্রাধান্য পেয়েছে এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি সবার আগে প্রাধান্য পেয়েছে। কাকুজি ভাই, বলে রাখতে চাই 12টা যেহেতু বেজেছে, আমরা এখন আজকে 3 মেতে পা দিয়েছি এবং বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবসে আসলে আমরা প্রথম সময়টাতে আছি। একটু ছোট করে আপনার কাছে মন্তব্য নিয়ে আমরা একটু রাজনৈতিক আলোচনায় ঢুকতে চাই। সেটি হচ্ছে, আমরা কেমন আছি গণমাধ্যম কর্মীরা? আসলে মুক্ত গণমাধ্যম এই দিবসটা আমরা প্রতি বছর 3রা মে পালন করে থাকি। এটা 1991 সালে আফ্রিকার কয়েকটা দেশে সাংবাদিকদের উপরে যথেষ্ট হামলা টামলা হয়েছিল এবং সেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না বলেই চলে। তো এইটার পরেই জাতিসংঘ আবার একটা ব্যবস্থা নিয়ে 1993 সালে এই ঘটনাটা মানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসাবে আমরা প্রতি বছর পালন করে আসি। এখন কথা হলো যে মুক্ত গণমাধ্যম না থাকলে যেটা হয় সেটা হচ্ছে দেশে দুর্ভিক্ষ হয়। প্রথম কথা হলো এটা। 2 নম্বর কথা হয় দেশের গণতন্ত্র নস্যাৎ হয় এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটে বা সরকারের তত্ত্বাবধানে এই ঘটনাগুলোই ঘটে থাকে। তো আমরা বিগত দিনগুলোতেই এই বিষয়গুলো দেখে আসছি। আমরা বারবার যারা আমরা সংবাদপত্রের সাথে থাকি, কেননা আমরা যদি সঠিক তথ্যটা উপস্থাপন করতে না পারি তাহলে একদিকে আপনার খেয়াল করতে হবে যে সরকারও কিন্তু বিপদে পড়ে যায়। সরকার সঠিক তথ্যটা যদি না পায় তাহলে সেটার ব্যাপারে সমাধান করতে পারে না বা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে না। যে ঘটনাগুলো আমি কয়েকদিন আগে ধরেন বর্তমান সরকার প্রধান সেক্রেটারিয়েটে একটা ঘটনা ঘটছিল, প্রধানমন্ত্রী বেরিয়ে যাচ্ছিলেন, তখন ওইখানকার একজন কর্মচারী হাউমাউ করে কান্নাকাটি করতে করতে এসে বললো যে আমার ছেলেটাকে অপহরণ করে নিয়ে গেছে। এই যে সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নিতে পারলেন। এরপর বেশ কয়েকটা ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হওয়া, তারপরে গণমাধ্যমে টিভি, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া যে সমস্ত জায়গায় প্রকাশিত হয়েছে, এইগুলো নিয়েই সঙ্গে সঙ্গে তিনি যে ব্যবস্থাগুলো নিতে পারেন, নিলে পরে সমাধানগুলো হয়ে গেল। এই সমাধানটাই বড়। আজকে যেমন আমাদের সম্পাদক পরিষদের সঙ্গে তথ্যমন্ত্রী একটা মিটিংও করেছেন, সম্পাদকদেরও দাবি ছিল যে যেন আমরা সঠিক কথাটা আমরা মুক্ত হস্তে লিখতে পারি। তখন উনি বলেছেন সবাই আমরা যেহেতু এই বর্তমান সভ্যতার সময়ে এসে আমরা বলবো, যদি মুক্ত গণমাধ্যম না থাকে তাহলে সঠিক তথ্য না পেলে পরে আপনি একজন সুন্দরভাবে বেড়ে ওঠারও ক্ষেত্রে কিন্তু অনেক বাধাগ্রস্ত হবেন। এই জন্য উনি বলেছেন যে সংবাদগুলো হচ্ছে যে আমরা তো আগে জানতাম না, কোনো সংবাদই পেতাম না, এখন তো সংবাদ পাই বলেই যে আমরা শ্বাস ফেলানোর সুযোগ পাই। এবং প্রত্যেকটা মানুষ এই সংবাদের জন্য দেখবেন সারাক্ষণ হয় ওই মোবাইল ফোনে, পত্রিকা, বিভিন্ন জায়গায় চেয়ে থাকে। কেন? সারা পৃথিবী সম্পর্কে ধারণাটা তার মাথার মধ্যে যেন থাকে। এই জন্যই তো মুক্ত গণমাধ্যম যে চাই আমরা, মূলত এই কারণে যে অবাধ প্রবাহটা নিশ্চিত থাকুক। এবং এক্ষেত্রে যদি সরকারের বিরুদ্ধেও যায় তবুও সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অবশ্যই অবশ্যই। আমরা একটু রাজনৈতিক আলোচনায় ফিরতে চাই। সালাউদ্দিন নবী, আপনার কাছে একটু প্রশ্ন, সেটি হচ্ছে আপনাদের সেক্রেটারি জেনারেল তিনি আজকে খুলনাতে একটি আমরা জানি সেমিনারে কথা বলেছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়ে আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাই যে সরকার কি গণভোটের রায়কে অস্বীকার করছে বা এটি মানব না, এ ধরনের কোনো অবস্থানে কি আসলে আছে? তারা তো বারবার বলছে গণভোটের রায় তারা বাস্তবায়ন করবে। জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে
আপনাদেরকে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। গণমাধ্যম দিবসের কিছুক্ষণ আগেই শুরু হলো সেটা। একই সাথে আমাদের সম্মানিত সহ আলোচক নীলুফার চৌধুরী মনি আপাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং 11 দলের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে গণভোটের রায়কে মানা হবে কিনা সে বিষয়ে সরকার অবস্থান স্পষ্ট করার জন্য এই বিষয়টি নিয়ে আপনার প্রশ্ন হলো আসলে সরকার মানবে না কথা বলেছে কিনা। দেখুন, এই গণভোটের রায় সরকার যেদিন প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার কথা সেদিনই অমান্য করেছে। আসলে গণভোটের রায়ের ভিত্তিতে তৎকালীন যারা গণভোট আয়োজন করেছে, যে সরকার গণভোটের পুরো প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, তাদের পক্ষ থেকেই বলা হয়েছিল গণভোটের রায়ের ভিত্তিতে গণপরিষদের আদলে এই সংস্কার পরিষদ গঠন হবে। সেই সংস্কার পরিষদের সদস্য হিসেবে বর্তমান সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত না মেনে নেওয়ার মধ্য দিয়ে প্রথম দিনেই তারা গণভোটের রায়ের বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। পরবর্তীতে 133টি যে বিল মানে সংসদে উত্থাপিত হয়, এই বিলগুলোর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বিল ছিল গণভোট অধ্যাদেশ। গণভোট অধ্যাদেশকে এই ল্যাপস করে দেওয়া হয়, অর্থাৎ এটা অকার্যকর হয়ে যায়। তার মানে হলো এই গণভোটের পুরো প্রক্রিয়াটার মূল যেই বিষয়টি ছিল সেটি প্রশ্নবিদ্ধ হলো, অনেকটা অকার্যকর হলো। এরপরে গণভোটটি হয় একটি রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে। এই আদেশটাকে সম্মানিত আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাইরে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করা হয় এবং বলা হয় এটা একটা অন্তহীন প্রতারণার দলিল। কার্যত বিভিন্ন জায়গায় তারা এটাকে অস্বীকার করেছে, অবৈধ ঘোষণা করেছে, ল্যাপস করার মধ্য দিয়ে অকার্যকর করেছে। এটা সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা প্রথম দিন থেকেই অবাস্তবায়িত রেখেছে। এটাতে একেবারে সুস্পষ্ট যে তারা আসলে গণভোটটাকে মানতে চায় না, গণভোটের সিদ্ধান্তকে তারা গ্রহণ করতে চায় না। হ্যাঁ, আপনি বলতে পারেন গণভোটটা কেন হয়েছে। স্বাভাবিকভাবেই গণভোটের অন্যতম একটা উদ্দেশ্য ছিল জুলাই সনদকে বাস্তবায়ন করা বা কার্যকর করা। বর্তমান সরকার বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, শব্দে শব্দে বাস্তবায়ন করবে, পুরোটা বাস্তবায়ন করবে। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, খুদ প্রধানমন্ত্রী নিজেও এই ধরনের কথাগুলো বলে থাকেন। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করলে তো গণভোট বাস্তবায়ন হয়েছে বা গণভোটের রায় বাস্তবায়ন হয়েছে বলে বলা যায়, কিন্তু আসলে তা মানে এটার সাথে সাংঘর্ষিক। দেখেন, গণভোটের যে প্রসঙ্গ বা প্রশ্ন, সেই জায়গায় এসে বিএনপি জুলাই সনদের মধ্যে যে জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই নোট অফ ডিসেন্ট গুলোকে আর রাখা হয়নি। অর্থাৎ গণভোট যদি মেনে নেওয়া হয় তাহলে তার নোট অফ ডিসেন্টকে তারা কোনোভাবেই ধারণ করতে পারবে না। পুরো জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বাদেই যা আছে অ্যাজ ইট ইজ জুলাই সনদকে সেখানে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বাদে। দ্বিতীয়ত হলো সেখানে একটি নতুন তথ্য পরবর্তীতে যুক্ত করা হয়েছে, সেটা হলো জুলাই সনদে যে সরকার অর্থাৎ যে দল মেজরিটি পাবে সেই দল তার মেজরিটির ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত নিতে পারবে বলে তারা সেখানে উল্লেখ করেছে। এটিও গণভোটের রায়ের সিদ্ধান্তের পরিপন্থী। এটাও এখন তারা বলছে এবং এটাই তারা করছে বা করবে। অর্থাৎ বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, যেগুলো বিএনপি চায় না, যেগুলো বিএনপির মতো হয়নি, বিএনপি বা বর্তমান সরকারের সিদ্ধান্ত মোতাবেক হয়নি, কিন্তু অন্যান্য দল, অন্যান্য মত, বিশেষ করে বাংলাদেশের মানুষ 70% মানুষ ভোট দিয়ে যেটা চেয়েছিল সেটা বিএনপির চিন্তার সাথে না মিলে সেটা বাস্তবায়ন হবে না। এটা একেবারে স্পষ্ট। এই কথাটা তারা ঘোষণাই দিয়েছে। বাস্তবায়ন করতে চায় না বলে বিরোধী দল আবারও অভিযোগ তুলল। তাদের মতো করে এটা বাস্তবায়ন করতে চায়, তাদের মতো করে যেটা বাস্তবায়ন করতে চায় এটা আসলে গণভোটের রায়ের বাস্তবায়ন নয়। জি, নীলুফার চৌধুরী মনি, আপনারা আপনাদের মতো করে গণভোটের রায় বাস্তবায়ন করতে চান। দেখেন, এইখানে যে কথাগুলো হলো সবগুলো কিন্তু মানে আমি বলবো না যে এটা সম্পূর্ণরূপে সত্য কথা। আপনার গণভোট বিএনপি কে গণভোটে কাজ করার বলার?
বিএনপি বললেই কি আসে যায় যদি সংবিধানে না থাকে? গণভোট যে জিনিসটা সেটা সংবিধানেই নাই। সেইখানে সংবিধানে যদি গণভোট আপনি সংবিধান ব্যতি রেখে করতে চান, তাহলে প্রথমে একটা গণভোট করতে হয়, সেটা গণভোটটা করা যাবে কিনা, এই কন্ডিশনে গণভোট করা যাবে কিনা, জনগণের ম্যান্ডেটটা প্রথমে নিতে হয়। তার মানে এই গণভোটের আগে আরেকটা গণভোট করা দরকার ছিল। সেটা বিএনপি বললে, বিএনপি যদি বলে জামাতের কাউকে যে তুমি অমুককে খুন করে আসো, সে কি সাথে সাথে খুন করলে বিএনপি কি সব দোষ হবে? তার কি নিজস্ব বিবেক, নিজস্ব অবস্থান, নিজস্ব আপনার নিজস্বতা যেটা বোঝায় সেটা কি থাকবে না? আর সেটার জন্য কি সে দায় হবে না সে যদি ওই কাজটা করে? তো বিএনপি কি বললো? বিএনপি তো বলেছে যে নির্বাচনটাকে যাতে সুন্দর করে হতে পারে, আজকে বাংলাদেশের জন্য একটা নির্বাচন কতটা জরুরি ছিল বাংলাদেশবাসী, সমস্ত বাংলাদেশবাসী এখন বুঝছে। এই বাংলাদেশে নির্বাচন হওয়ার জন্য একটা সিস্টেমের মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে, যেটা গত 18 বছরে ছিল না। সেই জায়গায় যখন বিএনপির আমাদের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেখেছেন ওই সংস্কারে গিয়ে, সংস্কার কমিটিতে, যে এখানে যা কিছু বিদেশিরা এবং আজকের বিরোধী দল তারা যা বলছে সেটাই একদিকে কার্যকর করছে। আপনি দেখেন যে বিএনপি সিগনেচার করেছিল কোনটায়? নোট অফ ডিসেন্ট সহ, উইথ নোট অফ ডিসেন্ট। আর বিএনপি কে দেখানো হয়েছে পরবর্তীতে জাতিকে যে প্রধান উপদেষ্টা কোনটা? উইদাউট নোট অফ ডিসেন্ট, যেটাই কোনো কিছুই নোট অফ ডিসেন্টের ছিল না। এবং প্রশ্নগুলো যে চারটা করা হয়েছে সেটাও কিন্তু উইদাউট নোট অফ ডিসেন্ট। এটা তো কোনোদিন কোনোভাবে এটা সম্ভব হতে পারে না, কারোর জন্যই না, না বিরোধী দলের জন্য না সরকারি দলের জন্য। ওই চারটা প্রশ্ন কেউই একযোগে মানতে পারে না। কিন্তু সেই দিন যদি এই কথাগুলো বলতো তাহলে কি হতো? আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে নির্বাচনটাই বানচাল হয়ে গেছে। কারণ একটা শ্রেণী আজকে যারা ষড়যন্ত্র করছে, আপনি যে প্রশ্নটা প্রথমে করলেন, সেই ষড়যন্ত্রকারীরা সরব ছিল তখনও। খুদ প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নির্বাচনের আগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আর অন্যান্য উপদেষ্টারা তো অহরহ বলেছেন। এইখান থেকে বোঝা যায়। আর অন্য যারা কারণে অকারণে আন্দোলনের হুমকি দিয়েছেন, রাজুতে আয়, শাহবাগে আয় বলেছেন, তারা তো নির্বাচনের বিপক্ষেই ছিলেন। কারণ তারাই তো প্রকৃত অর্থে ওই 18 মাসের সরকারটা তারাই পরিচালনা করেছেন। সরকার নামে মাত্র সরকার ছিল, আর নিজস্ব কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য ব্যস্ত ছিল। আর সম্পূর্ণ সরকার যারা পরিচালনা করেছে তারাই হচ্ছে ষড়যন্ত্রকারীদের মূল হোতা। তো সেইটা জানার পরে, সেটা বুঝার পরে বিএনপি কিভাবে বলে যে আপনার তাদের সম্পূর্ণ এগেইনস্টে গিয়ে, তারা তো চাচ্ছিল যে নির্বাচনটা যাতে হতে দেওয়া না হয়, এই জন্য যা যা ক্রাইটেরিয়া আছে সবগুলো ফিল আপ করা। নইলে আপনার মনে করেন বিএনপি কি করে নাই? বিএনপি যে এই যে 133টা যে আপনার অধ্যাদেশ, সেগুলোর প্রায় সবগুলো তো আপনার বিল পাস হয়ে গেছে। তো বিএনপি তো এই কথাগুলোই বলেছিল যে সংসদে গেলে আমরা এটা করব। বিএনপি যে কথাগুলো দিয়েছিল প্রত্যেকটা কথা ফুলফিল করেছে। যে কয়েকটা বাদ আছে বলেছে যে এরপরে আমরা আরো আলোচনা করে বিস্তারিত তারপরে ডিসিশন নিব। তাহলে বিএনপি কে আপনার দোষ দিয়ে তো কোনো লাভ নাই। এখানে সাধারণ ব্যাপার, সবাই জানে ইলেকশন যদি সুষ্ঠুভাবে হয় বিএনপি কেই জনগণ ভোট দিবে। এটা আপনি যেভাবেই যেদিকেই নিয়ে যান না কেন। তো তারাও তো খুশি, তারাও তো এতগুলো সিট জীবনে কোনোদিন এই দেশ স্বাধীন হওয়ার পরে থেকে কল্পনা করে নাই, পাওয়া তো অনেক দূরের কথা। সেখানে তারাও আছে, তারা স্মার্টলি বিরোধী দল, সেইখানে বিরোধী দলকে মানে ফুললি তাদের সমালোচনা করার রাইটস দেওয়া আছে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি কি করে নাই? উনি সংসদে, উনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমেই বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন এবং বিরোধী দলের ছোট নেতাদের বাসায় উনি গিয়েছেন। এবং উনি যেখানে দাঁড়ান, যে পরিবেশে দাঁড়ান, সেইখানে বিরোধী দলের নেতার জন্য একটা জায়গা রাখেন। উনি ওনার কাছে আপনার ছোট বিরোধী দল তারা 5 মিনিট সময় চাইলো, সাথে সাথে কিন্তু দিয়ে দিলেন। এবং যা কিছু সরকারি দলের আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি বলেছেন যে এখনো বিরোধী দলের আপনার এটা কি বলে স্পিকার, ডেপুটি স্পিকারটা খালি আছে, এই পদটা। এই বিষয়ে আমরা একটু সালাউদ্দিন আইয়ুবের মন্তব্য জানতে চাই। কেন বিরোধী দলীয় যে ডেপুটি স্পিকারের পদটি আপনারা এখনো দেননি? এই প্রসঙ্গটি বারবারই সরকারি দলের পক্ষ থেকে আসে যে আপনারা কেন বিরোধী দলীয় যেই ডেপুটি স্পিকারের জায়গাটি আপনাদের জন্য তো উন্মুক্ত করা আছে। মাননীয় প্রধানমন্ত্রী তার সর্বশেষ ভাষণে
আবারও কিন্তু আহ্বান জানিয়েছেন আপনাদের প্রতি। নিশ্চয়ই আমরা সেই উত্তরটি নিব।